চারজন কি কি ফিজিক্যাল আপনি একটা বলছেন আপনি একটা বলছেন হারমোনিক আপনি একটা বলছেন আপনি বায়োলজি বায়োলজিক্যাল বায়োলজিক্যাল হচ্ছে কি বলেন মানে চেয়ার সামনে রাখছি আমি হোঁচট খেয়ে পড়ে গেছি কি আছে দেখি বায়োলজিক্যাল ফিজিক্যাল না এখানে ডাস্ট পড়ে আছে কি আছে ধুলাবালির শ্বাসকষ্টের আর যদি মনে করেন যে এখানে ইয়ে ডাস্ট পড়ে থাকলে আমরা ইয়ার শিখা হচ্ছে না শ্বাসকষ্ট আচ্ছা হ্যাঁ আর যদি অন্য কোনো কিছু ভারী জিনিস এখানে পড়ে আছে অথবা আমার অবস্থাপনার কারণে আমি কি বললাম মাথায় পড়ে গেছে এটা কি আছে ফিজিক্যাল ফিজিক্যাল তাই না এখন ধরেন যে ডিজাইন সংক্রান্ত কারণে যদি কোনো ভুল হয় ডিজাইন কারণ হ্যাঁ আর কোনো কোয়াল লাইটিং কি ঠিক আছে আর এই যে চেয়ারটা দেয় আর্গোনমিক্যাল হ্যাজার্ডে কিন্তু একটা আছে যে এটা লং টার্ম ধরে ক্ষতি কারণ আমার এই চেয়ারটা এরকম আমরা কাঠের চেয়ার কেন চুজ করি কোমরের ঠিক রাখা যায় আর আপনার চেয়ারটা তৈরি হয়েছে এমনভাবে আপনি যদি বসতে পারবেন আপনার নর্মালি বসতে হবে তো এটা কি হ্যাজার্ডটা আপনার একদিনই কি আপনি ক্ষতি শিকার হন না না দীর্ঘদিন ব্যবহার করার পর আপনি ক্ষতি শিকার হবেন তাই না তার মানে এটা হচ্ছে আপনার কেন চেয়ারটা ডিজাইন করে ঠিক আছে তাহলে এই যে আমরা হ্যাজার্ড নিয়ে জানলাম প্রথমে এভিডেন্স ওয়ান হ্যাজার্ড ইন্সপেকশন আর অবশ্যই হ্যাজার্ড ইন্সপেকশন কিন্তু আপনি অ্যাসেসমেন্ট ডিউটি করবেন না আপনি এসে বলবেন আপনি যেটা বলছিলেন আপনি এসে বলবেন যে না আমি আগেই এসে এটা হ্যাজার্ড ইন্সপেকশন করেছি হ্যাঁ যে আপনাদের অ্যাসেসমেন্ট দিতে কোনো বাধা নেই আপনারা এখানে হ্যাজার্ড ফ্রিলি আজকে আপনি সেফটি এবং নিরাপত্তার সাথে তাহলে কি স্যার আমি আসার পর হ্যাজার্ড ইন্সপেকশন করব না বলবো যে আমি করেছি দুই ঘন্টা বা এক ঘন্টা আগে আমি এখানে আসার আগে আপনাদের আমি আগেই আসছি হ্যাঁ আসার আগে ওনাদের সাথে কথা বলার আগে আমি এখানে আসার 2 ঘন্টা আগে আমি এখানে হ্যাজার্ড এখানে এসে আসার আগে আমি ল্যাব চেক করে আসছি ল্যাব চেক করে আসছি গতদিন আমি গেছিল ফুড পিজন 8 তারিখে ছিল স্যার আমাদের যে এভিডেন্সের হ্যাজার্ড ইন্সপেকশন আছে সেটাকে আমরা গতকালকের তারিখ দিব মানে 14 তারিখ যেদিন 15 তারিখ দিলেও সমস্যা নেই আগের দিন 14 তারিখ হ্যাঁ তার মানে কি অ্যাসেসর একদিন আগে যায় বসে থাকবো না এটাই নিয়ম যে আগের দিন গিয়ে উনি হ্যাজার্ড চেক করে যদি হ্যাজার্ডের প্রবলেম সেটা যেন সরাইতে পারে সময় যেন পায় প্রতিষ্ঠা কিন্তু হইয়া ওঠে না আসলে হ্যাঁ হয়ে ওঠে না ওই দিনকে যায় সকালবেলা ইন্সপেকশন করে নিয়ম তো আমরা আমাদের কাছে নিয়মটাই অনিয়ম প্রথমে হ্যাজার্ড রিলেটেড পড়াশোনা আমি করব জি হ্যাজার্ড রিলেটেড আর্টিকেলস হ্যাজার্ড যদি থাকে তাহলে কি হয় রিস্ক হয় রিস্ক ম্যাট্রিক্স ক্ষতি হওয়ার সম্ভাবনা রিস্ক ম্যাট্রিক্সে দুটো জিনিস কাজ করে কয়টা জিনিস দুইটা হ্যাজার্ডের সাথে সম্পর্কিত দেখেন আপনারা একটু মনোযোগী হবেন দেখবেন আপনার বিশাল একটা রিভিউ হবে হ্যাজার্ডের সাথে সম্পর্কিত জিনিসটা হচ্ছে রিস্ক তাই না রিস্ক সম্ভাবনা আর আমি রিস্ক ম্যাট্রিক্স তাহলে কি একটা চার্ট তৈরি করা তাই না যেটার মাধ্যমে আমি কি রিস্কের লেভেল আইডেন্টিফাই করতে পারি রিস্ক আইডেন্টিফাই করতে পারি দুইটা জিনিস কি জিনিস এই দুইটা রিস্ক ম্যাট্রিক্সের দুইটা মূল পয়েন্ট কি একটা হচ্ছে লাইভলিহুড আরেকটা হচ্ছে তাহলে এখান থেকে প্রশ্নগুলো কিন্তু আসে হ্যাজার্ড থেকে প্রশ্ন আসে না আসে রিস্ক ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসে না এই লাইভলিহুড আর কনসিকুয়েন্সের এই আনসারের প্রশ্নটা কতবার যে আসছে এটা কোনো হিসাব নেই ঠিক আছে রিস্ক ম্যাট্রিক্সে কয়টা বিষয় ফলো করা হয় দুইটা এটা হচ্ছে লাইভলিহুড আর একটা কনসিকুয়েন্স লাইভলিহুডটা হচ্ছে নরমাল আর কনসিকুয়েন্সটা হচ্ছে মৃত্যুর ঝুঁকি মানে এটা মারা যেতে পারে এখন এই রিস্ক নিয়ে আর কি আছে এই রিস্কটা প্রভাব তাহলে আমার সেফটির মধ্যে পড়ে না হ্যাজার্ড স্পেশাল তো কোর্সই সেফটির জন্য আচ্ছা এখন এটার ভিতরে কি আছে এটার ভিতরে দেখেন এই রিস্কটাকে মিটিগেট করার জন্য এমপ্লয়ারের ভূমিকা কি এমপ্লয়ার কি
এমপ্লয়ার অ্যাসেসর এমপ্লয়ার কে কোম্পানি, এমপ্লয়ার কে কোম্পানি না, প্রতিষ্ঠান মানে যারা চাকরি দেয় চাকরিতে তারা হচ্ছে এমপ্লয়ার। তাদের করণীয় কি? প্রতিষ্ঠানের কারণে হ্যাঁ, মানে প্রতিষ্ঠানের কাজ কি? এইটা অ্যাজ এ এমপ্লয়ার হোয়াট শুড ইউ ডু? কি করবে? রিস্কগুলো সরে হ্যাজার্ড তার কাজ সেখানে এমপ্লয়ারের কাছে। কোম্পানি প্রোডাকশন চালু অ্যাজ রাখা এমপ্লয়ার সে কি করবে? সেফটি ট্রেনিং চালাবে, সেফটি ট্রেনিং। তারপরে সেফটি টুলস অ্যান্ড ইকুইপমেন্ট সে সাপ্লাই করবে বা প্রোভাইড করবে, তাই না? এগুলো কিন্তু সিভিল মনে আছে। তাহলে আমার কথা বুঝছেন যে রিস্ক ম্যাট্রিক্স, এখান থেকে এখন রিস্কটাকে মিটিগেট করার জন্য এমপ্লয়ার্স রোল, ঠিক আছে? এরপরে শুধু এমপ্লয়ার হয়ে যেতে হবে না, অ্যাজ এ সুপারভাইজার আমার সিনসিয়ার হতে হবে না, আমার রোল কী হবে, ঠিক না? এখন কি হবে? সুপারভাইজার রোল। এরপরে কার রোল? ইও রোল। আপনার রোল কি হবে? সেফটি পরিকল্পনা আপনি কি করবেন? অ্যালার্ট রিপোর্ট করবেন না, ইন্সপেকশন রিপোর্ট করবেন, তারপরে ফার্স্ট এড নেবেন, এরকম ওগুলো তো আছে সিরিয়াল। দেখেন আপনি যদি এইভাবে একটু ইওর রোল মানে হচ্ছে সুপারভাইজার তো আপনার ইনস্টিটিউট, আপনার লাইন হবে, স্যার এখানে ইওর রোলটা তো অ্যাসেসরকে বোঝানো আপনার রোল না, অ্যাজ এ কর্মী এমপ্লয়ি এমপ্লয়ি, রাইট। মানে ইওর রোলের জায়গায় এমপ্লয়িজ রোলও আসতে পারে। আচ্ছা, এখন এই সেফটিটা একটা মারাত্মক বিষয়, প্রত্যেকটা কাজের সেফটিটা সবার আগে, তাই না? এখন এটা কি ওয়ার্কার্সদের রাইট আছে না? ওয়ার্কার এই সেফটিটার জন্য ওয়ার্কারের রাইট হয় না? তিনটা না? তিনটে বলুন তো। এটা হচ্ছে সে প্রপার এক্সপিরিয়েন্স থাকবে, ওই কাজের প্রতি তার ধারণা থাকবে, রাইট। প্রিভিয়াস রাইট টু নো, রাইট রাইট টু পার্টিসিপেট, রাইট টু রিফিউজ। বলেন Right রাইট to টু নো, know. বলেন নাই রাইট টু নো হ্যাঁ বলেন, সবাই একটু বলবেন। রাইট রাইট টু থ্রি রাইটস অফ ওয়ার্কার, 3 রাইটস অফ ওয়ার্কার ঠিক আছে? রাইট টু নো, রাইট টু নো রাইট টু পার্টিসিপেট, রাইট টু পার্টিসিপেট রাইট টু রিফিউজ। রাইট টু রিফিউজ কারণ কোনো ওয়ার্কার যদি ভাবে এটা আমার সেফটি পরিপন্থী বিষয়, তখন আগে জানতে পারবে, তার জানার অধিকার আছে। এবং যদি সেফটি তার কাছে মনে হয় যেটা আনসেফ, সেটা রিফিউজ করতে পারে, আবার চাইলে সেটা পার্টিসিপেট করতে পারে। এটা ওয়ার্কারের। এখন বলেন একজন ওয়ার্কার কেন ঝুঁকি দিতে পারে? যখন তার স্যার এই কাজের প্রতি তার ধারণা নেই, সে হুট করে কাজে চলে গেল। আর আরেকটা বলেন, প্রপার সেফটি মেনটেন না করে গেলে আরেকটা বলেন, আমরা তো বলেন ওয়ার্কাররা কেন ঝুঁকি দিতে পারে? ল্যাক অফ নলেজ লেক অফ এক্সপিরিয়েন্স অথবা নলেজ, ওকে ফাইন। তারপরে লেক অফ ট্রেনিং হতে পারে না, অথবা ট্রেনিং না থাকার কারণে সে ঝুঁকি দিতে পারে। তাহলে এটা এটা কিভাবে দেখা যায়? সবচেয়ে ভালো হবে ট্রেনিং না, সবগুলোই একটা ওয়ার্কার তো এমনি অ্যাকসেপ্ট করে, মানে এক কথায় প্রকাশ কিভাবে করা যায় সব কিছুই আমরা অ্যাওয়ারনেস আছে হ্যাঁ রাইট। তাহলে ওয়ার্কার্স অ্যাক্সিডেন্ট আমি এখানে রাখে দিয়ে দিলাম, ঠিক আছে? নিশ্চয়ই কেন অ্যাক্সিডেন্ট? দেখেন এই যে প্রশ্নগুলো না, আমি খেয়াল করে দেখছি যে এই প্রশ্নগুলো অনেকবার আসছে। এগুলো সব হ্যাজার্ডের হ্যাঁ, এক নম্বর এভিডেন্স কিন্তু এগুলো। একটা মানে কি না এক নম্বর এভিডেন্স হ্যাজার্ড এক্সপেকশন, ঠিক আছে?
না আমরা তো আজকে সিভিলের ওয়াইজ করা দিচ্ছি না, আমি জাস্ট একটা রিভিউ আপনাদের সামনে নিয়ে রাখতেছি, যেমন যেগুলো করবো। এর বাইরে কিন্তু আরও কিছু আছে, নাইট পাতো না, আরও কিছু আছে, তাই না? এবার আপনি সেফটি যে আপনি সে হ্যাজার্ড, এখন দেখেন হ্যাঁ এটার সাথে আরেকটা প্রশ্ন অটোমেটিক চলে আসে না, হ্যাজার্ড ম্যানেজমেন্ট কিভাবে ম্যানেজ করবে? বলো তো হ্যাজার্ড ম্যানেজমেন্ট আপনি কীভাবে করবেন? আইডেন্টিফাই দ্য হ্যাজার্ড। Correct. তারপরে তারপর আরেকজন আরেকটা কোন ইভালুয়েট দা, তারপরে নিমকটা আছে ইমপ্লয়ি প্রপার ট্রেনিং। মিটিগেট রিস্ক, তারপরে কি মনিটর, যাই হোক এটা দেখে নিবেন। তাহলে দেখেন এক জায়গায় আমরা বেশ কিছু প্রশ্ন পেয়ে গেলাম, যেমন আপনার মনে হচ্ছে না যে এগুলো পাবেন পাবেন না, পাবেন না হ্যাঁ ইনশাল্লাহ। এগুলো কিন্তু খুব বেশি পাওয়া লাগে না। আমি ভেজালটা হয়েছে কোথায়, আপনার রেগুলার ছিলেন না, কিছু মাঝখানে রেগুলার হয়েছে। আর একটা জিনিস আমি মানে খুব আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আপনাদের প্রতি আমাদের আগ্রহের ঘাটতি ছিল কিনা আমার আপনাদেরকে অনেকবার আমরা বলছি আমরা এই কিছু আমাদের জায়গা থেকে হচ্ছে বেশি কিছু করার সুযোগ আছে কিনা সেটা ভেবে দেখা পাবো। আপনাদের পরামর্শ করে আমরা অবশ্যই করবো, আপনারা পাবেন নেক্সট আছে, ঠিক আছে? আমরা কিন্তু এভাবে এগুলো একটু শর্ট করে দিল, এবার আরও যেগুলো হ্যাজার্ড রিস্ক যেটা আছে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের করবেন। কিন্তু আমার কাছে মনে হয় আপনি এই কয়েকটাই ভালো করে বুঝেন, যে অন্য রিস্কগুলো আপনি বলতে পারবেন, কেন এই রিলেটেড সমস্যাগুলো আপনি বলে দিতে পারছেন। যেমন ধরেন আপনার ধরেন ওয়ার্কশপ, একটা ওয়ার্কশপের নিরাপত্তার জন্য অথবা একটা আদর্শ ওয়ার্কশপের জন্য কী কী দরকার আপনি একটু মাথা কাটাইলে অনেকগুলো আপনি দিতে পারবেন কয়েকটা পয়েন্ট। প্রথমে পারবেন। স্ট্রাকচার বলবো। এইরকম করে আপনি যদি এগুলো মানে ইয়ে করেন যে একজন একটা ওয়ার্কশপের জন্য কী থাকবে, এটাকে হ্যাজার্ড ফ্রি থাকতে হবে, তাই না? ডিজাইনটা হইতে হবে, স্টোরেজ এরিয়া এডুকেট হইতে হবে, তাই না? আপনার মাথায় কিন্তু এগুলো আছে, কারণ আপনি এগুলো পড়ছেন। এই যে এমপ্লয়ার্স রোল, ওইটা তার ভিতরে ইনক্লুডেড থাকতে হবে। তারপর যে সুপারভাইজার সোল্ডারের ভিতরে ইনক্লুড থাকতে হবে, সেফটি টুলস অ্যান্ড ইকুইপমেন্ট ইনক্লুডেড থাকতে হবে না? তার মানে কিন্তু আপনি পাচ্ছেন, ঠিক আছে? এটা এরপরে আসেন আমরা হ্যাজার্ডটাকে আমরা যদি ক্লোজ বলবো আর কিছু জানা আছে কিছু। আচ্ছা এরপরে আসেন হাউসকিপিং কি আর মুভি হ্যাজার্ডের কি যে যেমন মিডিয়াম লো এগুলো কি ইয়ে করা লাগে? আইলো মিডিয়াম তো আমরা স্পেশাল সময় করি, এটা এইখানে তো এটা কোনদিন আসে না, এটা ধরে ধরে যাই, আপনার এভারেজটাও ক্লিয়ার হবে আর নিজের রিটার্নটাও ক্লিয়ার হবে। এরপর এখন হাউসকিপিং আছে, হাউসকিপিং। আচ্ছা বলেন হাউসকিপিং কি? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ হাউসকিপিংটা কি? নিজের ওয়ার্ক প্লেস ঘুম থেকে উঠে পরে কি বিছানাটা গুছাই আসছেন না, আপনার কাপড়টা ভাঁজ করে আসছেন না, এখন আপনার রুমে কেউ দেখে কি বলবে? অপরিচ্ছন্ন। গুছানো, আপনি হাউসকিপিং করে আসছেন, ঠিক আছে? মানে হাউসকিপিংটা আমাদের অনেক কিছু মানে প্রকাশ করে, আমাদের রসিবোধের প্রকাশ করে, আমাদের ম্যানারের প্রকাশ করে, আমাদের অ্যাটিচিউডের প্রকাশ করে, হ্যাঁ আমরা কতটুকু গোছানো তাই এটা প্রকাশ। টু কিপ দ্য ওয়ার্ক প্লেস নিট, ক্লিন অ্যান্ড অর্গানাইজ, অর্গানাইজ, ইটস কল্ড হাউসকিপিং। এখন আপনি যে এই হাউসকিপিংটা করবেন ওগুলো একটু করা যায়, হাউসকিপিংয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, আমরা সাজাবো, সাজানোর জন্য 5S, হাউসকিপিংয়ের ফাইল 5S, ঠিক আছে? আর একটা আছে না 5M, ফাইল 5M আছে না ম্যান 5M, সব আইবিএস তো আরও একটা আছে 6S, 6S তাহলে কোনটা দিয়ে কোনটা মিলিয়ে হবে? দুটাই করবে।
তাহলে না স্যার এই হ্যাজার্ড একটু করে বললাম ফাইভ ডেজ এটা কি হ্যাজার্ড টু ফ্যাক্টর সি ছিল না এটা? হ্যাজার্ডে প্রাইভেসি ছিল না ওই হ্যাজার্ড আগে 5 ডেজ নিয়ে আলোচনা করছি তখন আমি ব্লক করে নিই আপনি একটু সহজ কথা করে দিই ভাইরাস হাউসকিপিংয়ে দেখেন মানে আমরা যদি আরো দু একটা বিষয় কিন্তু করি নিজের থেকে বলবো সমস্যা নেই এটা আমরা আমরা মানে এগুলো অফিসিয়ালি আমরা দেখো মেনটেন্যান্স হাউসকিপিংয়ের একটা অংশ না আমার এই জায়গাটা ভালোভাবে চলবে আমি এটা অ্যাপ্লিকেশন লাগাইছি এখানে আমার এটাতে ভালোভাবে চলতে হবে এখন যদি আপনি ভিজিটর যদি আসে এসে দেখছি তো আপনার এসি চলাবে তাহলে সে কি আপনাকে বলবে যে না আপনি সচেতন না। তার মানে ওইটাও আমরা যদি হস্তক্ষেপের অংশ ধরি তার মানে আমার এটা আপনার কি ঘাটতি মেইনটেন্যান্স তাই না? এখন এইখানে আমরা যদি যোগ করে দিই মেইনটেনেন্স স্যার ওভারঅল মানে ওয়ার্কপ্লেস অনুযায়ী বা বিভিন্ন জায়গা অনুযায়ী Maintenance. মেইনটেন্যান্স জিনিসটা কি রক্ষণাবেক্ষণ। কেন করি আমরা যেন নষ্ট না হয়, টু কিপ দ্য যেন মেশিন সচল রানিং। মানে সচল থাকে, আমরা নষ্ট না হয় এটা বলবো না আমরা বলবো যে এখানে ঠিক আছে। দীর্ঘায়ু দীর্ঘায়ু, কথাটা একই দীর্ঘকাল টিকিয়ে রাখা। হ্যাঁ, টু ইউজ দ্য মেশিন ইন লং টার্ম। আর কি সার্ভিসটা প্রপার পাওয়ার জন্য আর কি আর অনেকগুলো কারণ আছে না প্রোডাকশন ভালো পাওয়া যায়, প্রোডাকশন ভালো পাওয়ার জন্য আর বিল প্রাইভেট দাম এফিশিয়েন্ট, চাইলে পাবে কস্ট তাহলে এফিশিয়েন্ট। যখন টপিক জানবেন তখন পাবে হ্যাঁ right. মেইনটেনেন্স পাওয়া যাবে দুই ধরনের, কি কি প্রিভেন্টিভ আর কারেক্টিভ মেইনটেনেন্স আর একটা প্রিভেন্টিভ। এই মেইনটেনেন্স করবে এই জায়গা থেকে এই প্রশ্নগুলো অনেক বড় খেয়াল করছেন না আমরা যে সেই ব্লগারে দিয়েছি অনেকগুলো অনেক বাইরে প্রশ্নগুলো আসছে ঠিক আছে আচ্ছা ফাইভ গেল টু কাইন্ডস অফ মেইনটেনেন্স অফ দ্য এখন এরপরে আমরা কি করি আসলে আর কি আছে হসপিটালে আমরা ওয়ার্কশপের বিষয়টা বলি ঠিক আছে যে একটা ওয়ার্কশপকে সুন্দর করার জন্য একটা ওয়ার্কশপকে সুন্দর করার জন্য আমাদের কি করতে হবে প্ল্যানিং থাকে, ডিজাইনিং থাকে। এটা না আসলে ডিজাইন অফ ওয়ার্কশপ উইথ সেফটি হ্যাঁ না তাহলে আমাদের এটা গেল আচ্ছা আপনার বলেন আমাদের কি রেডিও হচ্ছে কিনা জি জি, আচ্ছা এটা মাথায় রাখি লিঙ্ক হচ্ছে। একটা লিঙ্ক আসছে না আচ্ছা এটা এক নম্বর না আমরা এক নম্বরে যাইনি আমরা এভিডেন্স ওয়াইজ করতেছি তো এটা উল্টো পাল্টা আচ্ছা এরপরে এভিডেন্স কত নাম্বার কত এভিডেন্স এটা দুই নম্বর। এটা গেল দুই হসপিটাল এরপরে এভিডেন্স নাম্বার থ্রি কি অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স, না এভিডেন্স কি দেখেন এভিডেন্স কিন্তু সিএস হচ্ছে অ্যাসেসমেন্ট রিসোর্স চেকলিস্ট আচ্ছা রিসোর্স এই জিনিসটা সম্পদ, সম্পদ যেটা হচ্ছে অথবা আমরা যদি বলি যে উৎস বলি মানে আমরা উৎস বলতে ওই প্রোডাক্টিভ ওয়েতে ওগুলা দিয়ে আমরা এটা করবো হ্যাঁ এই কাজের জন্য আবার এই কাজের জন্য উৎস থেকে কি আনতে হবে। চেকলিস্ট মানে আপনার একটা চেকলিস্ট থাকলো যে আপনি এগুলো আসলে ডিজাইন করবেন কালার করতেছেন এখন এইখান থেকে আমরা একটা আলোচনা করতে চাচ্ছি যেটা নাম সেটা হচ্ছে আমরা অ্যাসেসমেন্ট টুলস আমরা কোনগুলো আছে যেগুলো ব্ল্যাঙ্ক থাকে পেজগুলো, যেটা আমাদের ওটা হচ্ছে অ্যাসেসমেন্ট টুলস, আর যখনই ক্যান্ডিডেট সেগুলো পূরণ করতেছে সেটা হচ্ছে এভিডেন্স অ্যাসেসমেন্ট টুলস। আচ্ছা আমরা একটু ওই ছবিটা একটু দেখি আমাদের একটা
তো ছবি দেওয়া আছে না এখানে জি হোয়াটসঅ্যাপে আছে। আসলে আমরা ঠিক না। একসাথে আমরা ব্যবস্থা দুইজনে করব। তাহলে কি অ্যাসেসমেন্ট মেথড আমরা কি ফাইনাল থেকে বুঝতে পারবো? 10 জন টুলস METH তারপরে কি Tools evidence type creating them. এভিডেন্স টাইপ এমসিকিউর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট মাথায় রাখবেন এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট দেখেন ওটা কি ইভেন্ট টাইপ স্যার? এভিডেন্স টাইপ Direct and indirect. है ना? ম্যাথ মেথড কি পদ্ধতি পদ্ধতি আমাদের এটাকে মেথোডোলজি কেন বলা হয় জানেন প্রযুক্তি। পদ্ধতিগত মেথোডোলজি আমাদের যে কোর্সটা সিভিলিয়ার মেথোডোলজি না হ্যাঁ methodology, আমাদের এটা কিন্তু সিভিলিয়ার এর কোনো কি জানেন কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট তাই না আমি কোর্সটা দেখি মেথোডোলজি ওটা তো মাত্র রাইটে আছে সিভিলিয়ার এর মেথোডোলজি লেভেল 4 এখন মেথোডোলজি কেন এটা হচ্ছে পদ্ধতি বিষয়ক বিভাগ যেখানে পদ্ধতি কি বলছে টেকনিক্যাল ঠিক আছে মানে মেথড নিয়ে আমরা আলোচনা করছি। কোন মেথডে কি হবে মেথডটা কি আমরা এখন যেটা করতেছি এটা কোন মেথড এটা একটা মেথড না এটা কি ডিসকাশন এটা কি মেথড ডিসকাশন আর ডিসকাশন মেথডটার জন্য আমরা কোন কোন টুল ব্যবহার করছি মার্কার হোয়াইটবোর্ড CBLM ইরেজার ব্যবহার করছি এখন ব্যবহার করার পরে এগুলো হচ্ছে আমার টুলস এখন আমি এখানে যখন আমি লেখা শুরু করে দিচ্ছি তখন এগুলো এটা কি হয়ে গেছে একটা এভিডেন্স এভিডেন্স হয়ে গেছে না কারণ এটা কি টাইপ এভিডেন্স ফর আপনার প্রত্যেক করতেছেন না এটা আর আমি একটা যখন ছবি দিয়েছিলাম সেটা ইনডাইরেক্ট ক্লিয়ার এইটা আপনি ঘুরে ব্যথা এমসিকিউ দেবেন প্রশ্ন করতে হবে। দিয়ে দিয়েছেন পোর্টফোলিও পোর্টফোলিও কি পোর্টফোলিও হচ্ছে ইনডাইরেক্ট মানে জিনিসটা কি? পোর্টফোলিও হচ্ছে যে আমি পূর্বে কোথাও কাজ করছি সেটা এখানে আমি কোনো ছবি আকারে প্রমাণপত্র। প্রমাণপত্র আর প্রমাণ কি আমি যে করছি না এটা থার্ড পার্টি রিপোর্ট ঠিক আছে Indirect. হ্যাঁ আচ্ছা তাহলে অ্যাসেসমেন্ট মেথড আমাদের কয়টা তিনটা আমরা যখন অ্যাসেসমেন্ট ডেমো করব আমরা তখন এটা বলবো যে আমি ভাই বলবে যে তিনটা ইভেন্টে আজকে সারাদিন আমরা পার করবো অথবা তিন মেথডে আমি আপনার এভিডেন্স কালেক্ট করবো কয় মেথডে তিনটা মেথডে তিন মেথডে এভিডেন্স ঠিক আছে তাহলে মেথড আমার ধরেন রিটেন টেস্ট তাহলে আমার টুলস কি হবে টুলস হচ্ছে রিটেন টেস্ট রিটেন টেস্ট মানে টুলসটা কি টুলস চেকলিস্ট রিটেন চেকলিস্ট বা অ্যানসার শিট স্ক্রিন রিটেনটা হচ্ছে রিটেন কোশ্চেন টুলসটা কি রিটেন কোশ্চেন কোশ্চেন মানে এখানে অ্যাসেসমেন্ট টুলস জি রিটেন কোশ্চেন তাই না জি রিটেন কোশ্চেন অ্যানসার কিউ তো সাথে না না অ্যানসার এভিডেন্স কি এভিডেন্স হচ্ছে ওটা লেখার পরে যেটা আচ্ছা, তৈরি আচ্ছা, হবে আচ্ছা। অ্যানসার আমি কিন্তু টুল এটা রিটেন কোশ্চেন আমি কাছে দিয়েছি মানে কি আমার অ্যাসেসমেন্ট টুলস এটা দিয়ে আমি অ্যাসেসমেন্ট নেব হ্যাঁ এটা হচ্ছে আমার টুলস এখন আমি আপনার অ্যাসেসমেন্ট করলেন মানে আপনারা আনসার লিখে করলেন দিলাম। লিখে দিয়ে আমাকে দিলেন এটা এভিডেন্স আনসার এটা আমার কি evidence। এটা হচ্ছে আনসার আনসার এখন এটা কি এভিডেন্স টাইপ ডাইরেক্ট ডাইরেক্ট ইনডাইরেক্ট Indirect. ইনডাইরেক্ট কেন ইনডাইরেক্ট এভিডেন্স কারণ আমি আপনার সামনে তো না আমি সবাই কিন্তু জাস্ট দেখতে পারতেছি না যে কে কি লেখা লিখলো নাকি এমসিকিউর আনসার করছে ধরছে 4টা যোগ 10 20 30 40 50 ইজ রাইট কারেক্ট হয়ে গেছে তার মানে আপনি এটার মাধ্যমে তার ফুল তার নলেজ বাঁচাতে পারবেন তার মানে তাহলে কি এটা কি বাইরে এভিডেন্স হলো না Indirect evidence।
Indirect তাহলে এটা হলো written indirect test. evidence। আসসালামু আলাইকুম আসসালাম। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি Indirect. Indirect evidence। ভালো আছেন? আচ্ছা তাহলে আমরা এইভাবে করে এই জিনিসটা বুঝবো। কাজের সময় হ্যাঁ হ্যাঁ জি। সে ভুল করতেছে ডিটেক্ট করতে পারে এটা ডাইরেক্ট কিন্তু আপনি যখন ছবিটা এনএসডিতে পাঠাইছেন তার কাছে এটা ইনডাইরেক্ট আপনি ছবি তুলে আমাকে পাঠাইছেন না আমি তো পাইনি আমার কাছে এটা কি Indirect evidence। বুঝতে পারছেন? আচ্ছা নাম বলতে এখন- এখন এটা নিয়ে কোনো কথা বলবো। ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি এখন এইভাবে এভিডেন্সগুলো কালেক্ট করবো। ঠিক আছে? এখন এভিডেন্সগুলো আমি কেন কালেক্ট করবো? এগুলো কালেক্ট করলাম To judge the candidate. রেজাল্ট তৈরি করার জন্য। একটা ডিসিশন এক্সিস্ট করবে। ডিসিশনটা কি হবে? ডিসিশনটা পজিটিভ হতে পারে না, পজিটিভ না। কি হবে? কম্পিটেন্ট Or not yet অথবা নট ইয়েট কম্পিটেন্ট। তাই না? কারণ আমি যে এভিডেন্সগুলো করলাম, এই এভিডেন্সটাকে এখন আমি কিসের ভিত্তিতে বিচার করব? ক্রাইটেরিয়ার মাধ্যমে Answer sheet. এভিডেন্সটা হ্যাঁ, সব করে আছেন না? অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এই যে আমি এভিডেন্স কালেক্ট করলাম। আর ওই এভিডেন্সগুলোর উপরে ভিত্তি করে আমি রেজাল্ট তৈরি করব তো। তাহলে এভিডেন্সটাকে আমি কিভাবে যাচাই করব? যে ক্রাইটেরিয়া আছে রুলস অফ এভিডেন্স। কি? Rules of the evidence. রুলস অফ এভিডেন্স কয়টা? 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 ছয়টা জোরে বলেন। ছয়টা রুলস অফ এভিডেন্স কয়টা? ছয়টা রুলস অফ evidence. সাফিসিয়েন্স সাফিসিয়েন্ট and verifiability consequence of এটা আপনাদের মনে আছে? এটা মনে রাখার জন্য দেখেন আমরা বলতাম হচ্ছে এবিসিডি। বিসি সারটা বিসিএস ভ্যালিড কারেন্ট সাফিসিয়েন্ট বিসিএস কার্ড। ঠিক আছে? মানে বি মানে কি? ভ্যালিড ভ্যালিড। সি মানে কারেন্ট কারেক্ট। এসে সাফিসিয়েন্ট মানে কনসিস্টেন্ট কনসিস্টেন্ট। আর এই মানে অথেন্টিক অথেন্টিক। আর আর মানে is this evidence 3 years old? কেন? রিসেন্ট হবে। আমাদের সার্টিফিকেটের মেয়াদ কত? 5 5 বছর। তাহলে কম রিসেন্ট। এই পর্যন্ত রিসেন্ট আর বেশি কম হলে তখন রিসেন্ট বেশি হলে আর রিসেন্ট রিসেন্ট হচ্ছে এটা না, যেমন আমি একটা এভিডেন্স করছি 5 বছর, মানে একটা নির্দিষ্ট মেয়াদ period, থাকলে হ্যাঁ, রিসেন্ট, মেয়াদ না থাকলে রিসেন্ট। মানে একটা এভিডেন্স করছি যে আমি এভিডেন্সটা 5 বছর পাওয়ার আগে বা 3 বছর আগে, বা আমার এখানে লেখা আছে 5 বছর, 5 বছর আগে এভিডেন্সটা আমি শুরু করতে পারি। এটাই হচ্ছে রিসেন্ট। আর পার্টিকুলার একবার করে অবজারভেশন, আচ্ছা, এ না রিভিউ একবার করে রিভিউ একবার আরে এর ভিতরে তুমি আসেন কারেন্ট তো হচ্ছে যেটা হ্যাঁ। চলমান। আচ্ছা আপনারা এটা একটু করবেন, এখান থেকে যদি আসে ম্যাচিংটা চলে আসবে। এটা করবেন বিসিএস কার্ড। হ্যাঁ বিসিএস এখন এগুলো করতে গেলে আপনারা এটা করবেন। মানে এখন এটার সাথে আরেকটা আছে, আপনি বলেন আমি যে এতক্ষণ থেকে অ্যাসেসমেন্ট নিলাম, কি কি অ্যাসেসমেন্ট? কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের কিছু প্রিন্সিপাল আছে। কয়টা? প্রিন্সিপাল স্যার আছে, আমি বলবো স্যার প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট, প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট আপনি বলেন। নাসিম সাহেব বলেন। প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট কয়টা? চারটা। চারটা? শিওর? আরে অবশ্যই চারটা। আমি জানি না, হ্যাঁ। আমি এই যে বলেন চারটা কি কি? চারটা হচ্ছে ফেয়ার, ফেয়ারনেস, ফেয়ারনেস, তারপর হচ্ছে অথেন্টিক,
রিলায়েবল, Reliable, ফ্লেক্সিবিলিটি না? মানে আপনি আপনাকে বুঝতে পারতেছেন না? ভুলে গেলাম। এই প্রশ্নগুলো কঠিন না? স্যার আমি একটু মাঝখানে গেছি। আসলে কঠিন না, কিন্তু সব 2 4 5 প্রশ্নটা একদম আপনারা যখন প্রশ্ন দেখবেন ইউ শুড মনে আসে মানে এক Relax. ঠান্ডা মাথায় ইয়া করলে বের আমি এটা কিন্তু আমাদের রুলস অফ এভিডেন্স গেস করব, ঠিক আছে? কারণ উনি কিন্তু ভিডিও করতেছেন, আমার কিন্তু মনে হচ্ছে ভিডিও করতেছেন, উনি কিন্তু এগুলোই করে আমি আমার কথা বলি। বুঝছেন? এরপরে দেখেন যে প্রিন্সিপাল অফ এভিডেন্স, রবিউল স্যার ঠিক আছে কি রিভিউ করা মানে প্রিন্সিপাল অফ এভিডেন্স কাটা চারটা, আমি তো এখানে 4 লিখে 4 প্রিন্সিপাল অফ এভিডেন্স, 4 টাইপস 4 টাইপস জায়গা প্রিন্সিপাল অফ এভিডেন্স সাপোর্ট আছে সেটা বুঝলেন চারটা, এই চারটা সংজ্ঞাগুলো বিশেষ করে রিলায়েবিলিটি, কারণ এটা হচ্ছে অ্যাসেসরি। রিলায়েবিলিটি তারপর হচ্ছে হচ্ছে একটা ফ্লেক্সিবিলিটি না, flexibility। এখানে কি আছে ফেয়ারনেস, আচ্ছা আমি সবগুলো লিখতে চাই না, বুঝছেন? অল্প অল্প করে আর একটা অথেন্টিসিটি, আমি জাস্ট একটা বলতে রিলায়েবল মানে হচ্ছে এটা সবগুলো মেথড এবং সবগুলো নিয়ম এবং সব কিছু এখানে অ্যাপ্লাই করা আছে, এইটা হচ্ছে রিলায়েবল। আপনারা এটা দেখে নেন, এটা একটু বুঝে পড়লেই বুঝতে পারবেন। বলেছিল রিলায়েবিলিটি ভ্যালিডিটি প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট। হ্যাঁ, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি এন্ড ফেয়ারনেস। আমরা এখানে কোনটা বেশি রাখছি? তো এখানে অথেন্টিসিটি হবে না, ফেয়ারনেস ভ্যালিডিটি হবে। ভ্যালিডিটি আপনারা বলেন দিন এটা বলা যাবে আপনারা বলেন আমি সিভিলের লেখা আছে। ভ্যালিডিটি তারপর দেখেন they assessment or when they access what they then also assessment are reliable when the methods and procedure used are consistently interpreted and applied over time with different candidate assessor in various situations. যে এই অ্যাসেসমেন্টটা আমি এখানে দিছি যে রেজাল্ট আসছে, ওই রুমে দিছি সেম রেজাল্ট আসছে, তার মানে এটা আমাদের গ্রহণযোগ্য, তাই না? আবার আপনি রবিউল স্যার এসে যখন অ্যাসেস করছে, যে রেজাল্ট পাইছে আমাদের পলাশ স্যার এসেও সেম রেজাল্ট পাইছে, দিস ইজ ভ্যালিড, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে ফ্লেক্সিবিলিটি মানে ফেয়ারনেস, বিশুদ্ধতা, তাই না? নিরপেক্ষতা। সবাইকে সমান চোখে দেখে। আচ্ছা, এখানে একটা জিনিস এটার সাথে সেটা হচ্ছে এই যে আমরা অ্যাসেসমেন্টের কথা বলতেছিলাম না, অ্যাসেসমেন্ট কথা কি কি ফর্মেট বা সামেটিভ অ্যাসেসমেন্ট টুকটাক এগুলোই তো আসে অ্যাসেসমেন্ট, আসবে না নাকি? কেন আপনি যারা গেছেন তখন কি আসছিল না? তাহলে আবার দুইটা অ্যাসেসমেন্ট কি কি বলুন তো? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, ফর্মেটিভ, সাবমেটিভ সামেটিভ, টু টাইপস। এখন ফর্মেটিভ কেন না? আপনাদের রেডিনেস চেক করার জন্য টু টাইপস, তারপর হচ্ছে হোয়াই, to know the learner's ঠিক আছে? outcomes. তারপর হচ্ছে বেনিফিট।
লার্নারদের প্রোগ্রেস যাচাই করার জন্য তারা কতটুকু শিখলো। তাহলে এই অ্যাসেসমেন্ট থেকে এই Find out the learner's two outcome. types of assessment. Number one, formative. Number two, summative. Summative is for recognition. ঠিক না? Sure. Summative for কি? Recognition আর formative is for session. identify the progress. অথবা identify the gap between current competency and required competency. ঠিক আছে? between কি? current competency and required competency. আমাদের এই জন্য formative দিচ্ছি। আপনারা যখন জানেন না কারণ আমাদের মনে হয়েছে যে মানে কারেন্ট কম্পিটেন্সি মাইনাস রিলেটেড কম্পিটেন্সি ইজ ইকুয়াল টু 0 হবে সরি ইট ইজ নট লিভ দ্য প্রসেস লিভ আস ইউ আর রেডি ফর সার্ভিস কাউকে বুঝতে যাবে আমরা কেন ফর্মেটিভ করি না আচ্ছা তাহলে এটা গেল তিনটা অ্যাসেসমেন্টের তিনটা টাইপ এগুলো আসবে অ্যাসেসমেন্টের অবশ্যই কিছু আমরা কিছু করলাম স্যার একটা ছবি নিয়ে এখানে হ্যাঁ। দেখান। তো আমার হাতে দেখি বুঝতেছি না হ্যাঁ আসসালামু আলাইকুম। আচ্ছা এই মডিউলে সাধারণত আচ্ছা আগে আমি একটু 30 সেকেন্ডে ভাই বসালেন আমি 30 সেকেন্ডে একটু পরিচয় দিয়ে দিই আপনারা শোনেন আমার নাম হচ্ছে রোকসানা পারভিন দীপু হ্যাঁ রবিউল ভাই শোনেন আমার নাম হচ্ছে রোকসানা পারভিন দীপু এই প্রতিষ্ঠানের যে পরিচালক আমি এলাম পরিচালকের প্রতিষ্ঠানে পাশাপাশি আমি কুটির শিল্পের কাজ করি আমি আসলে অষ্টম শ্রেণীতে থাকতে এই কাজ শুরু করেছি আমার অষ্টম শ্রেণীতে থাকতে বিয়ে হয়েছে আমি ডবল এমএ করেছি ডবল মাস্টার্স করেছি অ্যাডভোকেট পরীক্ষা দিয়েছি আমি ঢাকা কমার্স কলেজের লেকচারার আর যুব ক্রীড়া অধিদপ্তরে আমি রিসোর্স টিচার হিসেবে আসছি 16 বছর সরকারি পাশাপাশি আমি এই কাজের জন্য 27টা দেশে গেছি ট্রেনিং নিতে কোরিয়া ফিনল্যান্ড সুইজারল্যান্ড ট্রেনিং দিতে এবং নিতে পাশাপাশি আমি এই কাজের জন্য 4বার জাতীয় পুরস্কার পেয়েছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে পাশাপাশি আমি এই কাজ করে মিরপুর নিজে 6তলা বাড়ি করছি আমার 2জন ছাত্রীকে নিয়ে থাকি আর আবার 8 জায়গা প্রায় 3জন আমার দেশে বৃদ্ধাশ্রম করছি 54টা বাচ্চা আমার টাকায় খাই থাকে 8 জায়গার উপরে 6তলা ফাউন্ডেশন তো আপনাদের দোয়া অনেক ভালো আছি আর এই প্রতিষ্ঠানটা আমার ভাড়া নেওয়া আর মিরপুর 6টা আমার নিজের এছাড়াও আমি একটু আগে একটা শাখা করেছি সেটা আমার নিজের ভবন করছি এখন কিনে এছাড়া ওটা এখন ভাড়া ওইখানেও 5টা ট্রেড চলে আর এখানে আমার 18 ট্রেডের অনুমোদন আছে তার ভিতরে সিবিতে পরীক্ষা হয়েছে আমার 7টা আর সিবি হচ্ছে 11টা আমার রেজাল্ট আল্লাহর রহমতে অনেক ভালো গত সপ্তাহে আমাদের 9 জন দিয়েছে তার ভিতরে 7জন দিয়েছে মাশাআল্লাহ তো এটা হচ্ছে কি একটু বিরল সেটা অ্যাসেসর বলে গেছে এবং এমন অ্যাসেসর আসছে ওনার নাম হচ্ছে কি তার আগেরটাতে ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ সিদ্দিকী উনি বলছে রেকর্ড করা রেজাল্ট তো মানেনি কারণ কি উনি নাকি সবচেয়ে কড়া এই সেক্টরে আব্দুল্লাহ সিদ্দিকী উনি ওনার হাতে পাশ হওয়া ইউনুস মাহমুদের হাতে পাশ হওয়া মানে বিশ্ব জয় করা আমি ওখানে লেভেল 5 করা ঠিক আছে আমি পিটিভিতে এক চান্সে লেভেল 5 করেছি আর এনএলটিতে আমি লেভেল 5 দিয়েছি তার ভিতরে রিটেন আমি খারাপ করেছি কিন্তু আর 8টা টপিক যে আছে যেটা টিএনএ বা আমাদের যেগুলো আছে ক্লাস নেওয়া ক্লাস হচ্ছে কি সিএস তৈরি করা 10 মিনিটের মধ্যে সিএস তৈরি করা সিবিএল তৈরি করা এগুলা একটা 10 মিনিট টাইম বেঁধে দেয় যে এই টাইমের মধ্যে আপনাকে তৈরি করে কম্পিউটার প্রেজেন্ট করে আমাকে দেখাতে হবে ওনার সামনে এরকম 8টাতে পাস করতে হয় লেভেল 5-এ সেগুলো হচ্ছে কি আমরা সবগুলো কমপ্লিট হয়েছি শুধুমাত্র আমাদের ইউনুস মাহমুদ ভাই সেটা হচ্ছে আমাদের রিটেনটাতে উনি বললো যে মাস্ট নো একটা প্রশ্ন ও ভালো পারেনি মাস্ট নো একটা প্রশ্নের জন্য উনি আমাকে এনএলটি লেভেল 5-এ নটের দিয়েছে এবং সে দিয়ে দিত তার কো অ্যাসোসিয়েট ছিল আনন্দ ফলিয়া সে আনন্দ ফলিয়াকে সে বললো দিয়ে দিব আনন্দ ফলিয়া বলতেছে না ওটা আমাদের লোক মাস্ট নো এটা পারে না কেন তাতে কিন্তু আমি এক চান্সে লেভেল 5 দিতে পারতাম কিন্তু বিজেপিতে আমি এক চান্স পেয়েছি যাই হোক এই কথা কেন বললাম আপনারা হতাশ হবেন না আল্লাহ আশা করি কালকে রেজাল্টটা খুব ভালো হবে আমি জানি না আপনাদের ট্রেনিংটা কেমন হয়েছে তবে ওনারা আমার দুজন খুব পছন্দ ওনাকে আমি চিনি না উনি আমার পছন্দের একজন মানুষ কারণ ওনাদের সাথে আমি অনেক বছর কাজ করি ওনাদের আবার উনি যখন মুসলিমেরই ছিল আমরা ভেন্ডর ছিল মানে আমরা
ওনাদের সাথে কন্ট্রাক্টে কাজ করেছি, ওনাদের ট্রেনিংগুলো করেছি, তখন আমি দেখি যে উনি দেখছি পাশাপাশি অ্যাড করেছি আমি জানি না, উনি আমার ওইখানে সাথে না। ও আচ্ছা, তাহলে আমাকে চেনার কথা। যাই হোক, এখন আপনাদের ট্রেনিং আশা করি অনেক ভালো হয়েছে। তো আমি 10 মিনিট একটু গাইডলাইন দিচ্ছি, দেখি আমার গাইডলাইনটা। এরপর আমি ওখানে বসে শুনবো আপনাদের এভিডেন্স ওনারা কী বুঝেছে, পরে আমি এভিডেন্সটা পরের বার বুঝে দেবো। তার আগে আমি প্রথম মডিউলটা একটু বলে নিচ্ছি। প্রথম মডিউলের নাম হচ্ছে ওয়ার্ক ইফেক্টিভ উইথ টিবেট বাংলাদেশ। এই মডিউলে আছে কি, এই মডিউলে আছে কম্পিটেন্সি কাকে বলি, নলেজ স্কিল অ্যাটিটিউডের সমানে। তোমরা শুনবা যে তোমাদের কি কেন আজকে আসতে বলছি জানো, ওনাদেরকে যদি আমি 10 মিনিট কথা বলি, ওই 10 মিনিট কথা তুমি আরেকবার শুনবে। মনে রাখবা সিবিটি এরকম জিনিস, যতবার শুনবা ততবারই মনে হবে প্রথম শুনতেছি। কথাকে বুঝছো? আর সিবিটি তুমি ভাববা না আমি কম্পিটিটিভ হয়ে গেছি আর শুনবো না, এমন না। এটা শুনতে থাকবা শুনতে থাকবা শুনতে থাকবা, একদিনের জন্য 10 মিনিটের 10 সেকেন্ডেরও কিছু তুমি অর্জন করতে পারো। সেজন্য বলছে আসো, ওরা ক্লাস করবে, তোমরা বসে থাকবো ওদের সাথে। কথাকে বুঝছো? তোমরা তো সবাই কম্পিটেন্ট, তারপর আসতে বলছি কেন বুঝছো, আবার শুনলে আরো লাগবে, ওরা কিন্তু কম্পিটেন্ট, ওরা কিন্তু অ্যাসোসিয়েট। এরপর আসতে বলছি কেন বলেন তো, শুনলি হ্যাঁ। আর ওদের বিকালে কিন্তু ক্লাস আছে আমার, ওরা বিকালে আবার ব্লক বাটিক ওরিয়েন্টেশন আছে, কালকে ওদের অ্যাসেসমেন্ট, এই জন্য বলছি আসো, একটু আগে আসো। আচ্ছা, তাহলে 1 নম্বর মডিউল আছে ওয়ার্ক ইফেক্টিভ উইথ টিবেট বাংলাদেশ। এই মডিউল আছে কম্পিটেন্সি কাকে বলে, নলেজ স্কিল। এটা ভিডিও রেকর্ড করে বলে আচ্ছা নলেজ। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? ওই যে ছিলাম, হারাই গেছি। কোনটা? আমরা ছিলাম হচ্ছে টাইপস অফ সাবমিটিভ, ফরমেটিভ। না ম্যাডাম তাহলে সুন্দর করে ম্যাডামের কি আবার এটাকে সিবিটি এর ব্যাচ আবার শুরু হবে? হ্যাঁ সিবিটি। আচ্ছা আচ্ছা, 30 সেকেন্ড একটা মডিউল শেষ, আপনি থাকেন। আচ্ছা আপনি থাকেন। আচ্ছা, আর 3 নাম্বার আপনি থাকেন দেন। 3 নাম্বার মডিউলের নাম হচ্ছে কি? 3 নাম্বার মডিউলের নাম কি বলে? 3 নাম্বার মডিউলের নাম 3 নম্বর অ্যাপ্লাই আইসিটি। অ্যাপ্লাই ICT। সব পিরাম। 4 নাম্বার মডিউলের নাম আইসিটি। আচ্ছা আচ্ছা, মডিউল আগে পড়ে যাক, কোনো সমস্যা নাই। আচ্ছা, ইনক্লুসিভিটি বিটিভির একটা মডিউল ছিল, এনএলটি এর মডিউলটা নাই। কথা কি বুঝছেন? এটা আরেকটা মডিউলের মধ্যে কি হয়ে গেছে, ঢুকে গেছে। যাই হোক, তারপর আমি বলে যাই ইনক্লুসিভিটি হচ্ছে কি, একটা অ্যাসেসমেন্ট মেনুতে যা যা থাকা দরকার তা তাকে দিয়ে অ্যাসেসমেন্টের সুবিধা করে দেওয়ার নাম হচ্ছে ইনক্লুসিভিটি। এই ইনক্লুসিভিটি কারা দেয়, কেন দেয়, এটা আর উত্তর বললাম না। অ্যাসেসমেন্টের অংশ করে দিতে হবে। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কি, কোনো ব্যক্তি যদি স্পেশাল কোনো প্রয়োজন থাকে সেটা পরিপূর্ণ করে অ্যাসেসমেন্টের সুবিধা করে দেওয়ার নাম হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। এই রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কোন কোন ক্ষেত্রে দিবেন? মোটিভেশন ফর লার্নিং এর ক্ষেত্রে দিবেন, তারপরে ল্যাঙ্গুয়েজে দিবেন, তারপরে জেন্ডারে দিবেন, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে কিসে দিবেন, কালচার ব্যাকগ্রাউন্ডে দিবেন। আর হচ্ছে কাদের কাছে দিবেন? ময়দার বস্তা মহিলাদেরকে দিবেন। আর ইয়ুথ রিক্স জোরে যাও যুবকদের দিবেন। আর কাদের দিবেন? রিমোট পিপল। আর দিবেন কি? রুরাল পিপল এদের দিবেন। আর ডিজেবল ব্যক্তি। শেষ, এই মডিউল শেষ। ইনক্লুসিভিটি মডিউল কি শেষ। এবার আসেন 4 নম্বর মডিউল আইসিটি। আইসিটি থেকে কি কি আসবে? আইসিটি থেকে আপনার তার প্রতি আইসিটি থেকে কি কি আসবে বলেন তো? হ্যাঁ, আইসিটি থেকে আসবে আপনি কি স্প্লিট কাকে বলে? স্প্লিট হলো টেবিলের মধ্যে ছোট ছোট টেবিল করাকে স্প্লিট বলে। আচ্ছা, তারপর হচ্ছে কি এই মার্সেল কি, একটা টেবিলকে বড় করাকে বলা হয় মার্সেল। ঠিক আছে? আচ্ছা গেল। আচ্ছা, আর হচ্ছে কি এখানে আরো আসে অ্যানিমেশন আর ট্রানজাকশনের মধ্যে পার্থক্য কি? অ্যানিমেশন হচ্ছে একটা পেজের উপরে কোনো অবজেক্ট বিভিন্ন মোডে আসাকে অ্যানিমেশন বলে, আর একটা স্লাইড বিভিন্ন মোডে আসা এটার নাম হচ্ছে কি ট্রানজাকশন বলে। আচ্ছা, ট্রানজাকশনের টাইপ কয়টা? 4টা। এই ভাই এবার একটা প্রশ্ন করছিল, পাইছিল যে ওনার নাম জানি কি এবারে ছিল আমাদের রবিউল ইসলাম। উনি একটা প্রশ্ন করছে, আমি ওনাকে প্রশ্নটা করেছি, উনি উত্তর নিজেই পারে না, কিন্তু এই উত্তরটা কি হবে? উনি বলছে ট্রানজাকশনের টাইপ কয়টা? উনি বলে আমার স্টুডেন্ট বলছে 4টা। তারপর উনি ট্রানজিশনের টাইপ কয়টা? 4টা বলেন তো। আচ্ছা, হ্যাঁ, এক্সিট, ইন্টার, এক্সিট মানে কিভাবে ঢুকে, আর সরি ইন্টার, এক্সিট, আর কি আর দুটো কি না দুটো আছে। হ্যাঁ, এই 4টা মুড। হ্যাঁ, ট্রানজিশন কি, এটার নাম কি বলতেছি আমি? ট্রানজিশনের মুড কয়টা? 4টা। ট্রানজিশনের মুড কয়টা? 4টা। আপনি মনে না থাকলে লিখে দিবেন এক্সিট আর এন্টার, এই দুটো লিখে দিবেন।
আর হলো কি ইমপাসিস এক্সিট এমপাসিস এক্সিট এন্টার আরেকটা কি আমিও জানি না, কিন্তু ওনাকে বলছে স্যার একটু বলেন স্যার বলে সেটা পরে দেখে বলবো তোমাকে। এটা কিন্তু মেয়েদেরকে বারবার ধরেছে, ঠিক আছে। আর 4 নম্বর মডিউলে আরো আইবে, কি আইবে বলেন তো? এই যে স্প্লিট কি, টেবিলের মধ্যে ছোট ছোট টেবিলটা স্প্লিট, ইমপাসিস ডাইনামিক আর 3D। ও ডাইনামিক আর 3D, দেখতে কি কি এক্সিট হ্যাঁ ঠিক আছে, এক্সিট আর এন্টার আর ডাইনামিক আর 3D। আর ডাইনামিক আর যেটা চলে আর কি চলমান থাকে, হ্যাঁ হ্যাঁ এটা 3D মধ্যে ত্রিমাত্রিক। দেখা যায় হ্যাঁ এরকম করে। ত্রিমাত্রিক। হ্যাঁ এই যে এই উচ্চারণটা কি? ট্রানজিশন ট্রানজিশন না, উনি উচ্চারণ আমাদের ভুল বলছে, কি জানি বলছে। ট্রানজ্যাকশন বলছে। হ্যাঁ বলছে আমরা ট্রানজিশন বলছি না, উনি জানি উচ্চারণটা কি জানি বলছে, ট্রানজিশন হবে না। প্রশ্নটা 27 তারিখে আসছে। হ্যাঁ ট্রানজিশনের মোট কয়টা? 4টা, এন্টার Exit, এক্সিট আর হচ্ছে ডাইনামিক 3D আর হচ্ছে 3D, এই 4টা মোট। আচ্ছা আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে কি আপনাদের আরো আসবে এই মডিউল থেকে 4 নম্বর মডিউল আইসিটি তে স্প্লিট কি, টেবিলের মধ্যে ছোট ছোট টেবিল করা কি Split স্প্লিট। আর মার্জ সেল কি, দুইটা টেবিল একসাথে করে রাইট বাটনে ক্লিক করে মার্জ সেলে ক্লিক দিয়ে টেবিলটা বড় হয়ে যায়। এত কিছু না লিখতে পারলে বলবেন টেবিলটাকে বড় করার নাম হচ্ছে মার্জ সেল। যেমন হচ্ছে এক্সেলে দুইটা সেল একসাথে করে রাইট বাটন সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে মার্জ সেল দিলে টেবিলটা কি হয়ে যায়, বড় হয়ে যায়, সেটা মার্জ সেল বলে। এটি কিন্তু গত সপ্তাহে পরীক্ষা আইছিল, কথা কি বুঝছেন? গত শুক্রবারে আমাদের অ্যাসেসমেন্ট ছিল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর 5 নম্বর মডিউল কি? 5 নম্বর মডিউল হচ্ছে, তাহলে আমার শেষ হয়ে যাবে, আমি দিয়ে দিই। 5 নম্বর মডিউল কি? 5 নম্বর মডিউল হচ্ছে এই ডিজাইন কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। বলেন তো লার্নিং ম্যাটেরিয়ালস কি? লার্নিং ম্যাটেরিয়ালস কি? সিবিএলএম কি? কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়াল। লার্নিং ম্যাটেরিয়ালস গুলো কি? এই যে আমাদের যে সিবিএলএম গুলো সেগুলো তো লার্নিং ম্যাটেরিয়াল। বলেন যা যা দেখে আমরা শিখি সেটা হচ্ছে লার্নিং। ওইটাও লার্নিং ম্যাটেরিয়ালস কম্পিউটার। হুম। আমি যদি কাছে আমি রেসোর্স, কিন্তু আমি লার্নিং ম্যাটেরিয়ালস যেটার মাধ্যমে শিখতে পারবে। যার মাধ্যমে শিখতে পারেন সেগুলো সবই লার্নিং ম্যাটেরিয়ালস। Learning ওই কম্পিউটারটা লার্নিং ম্যাটেরিয়ালস, এই মোবাইলটা লার্নিং ম্যাটেরিয়ালস, মনে থাকবে? Yes, ma'am. বিএলএম একটা লার্নিং ম্যাটেরিয়ালস। বেসিক ভালো থাকলে যেন থেকে এন থেকে জিজ্ঞাসা এর আগে ভাবছেন খাতে লিখে দেবো পাস করে দিবে, রেহাসাবাদ দিয়ে দিয়ে যাবে। বুঝছেন? হেরা একেবারে কুতু করতে করতে একেবারে ব্যারিস্টার বানালে, এক একজনকে সায়েন্টিস্ট বানালে, এক একজন এটার উপরে, তাই না? মানে বেশি পারলে যদি বেশি পড়ানো হয়, তাহলে কম পারলে তো তাহলে পাস করে দেবে, বেশি পড়ানো হয়। আচ্ছা এই কম্পিটিটিভ ডিজাইনের মধ্যে থাকবে অ্যাসেসমেন্টের স্টেপ নাকি প্রসেস? অ্যাসেসমেন্টের প্রসেস, 5টা প্রসেস থাকবে। তাহলে কালে এই পারপাস অফ দ্য অ্যাসেসমেন্ট, কালেক্ট দ্য টুলস, তারপরে হচ্ছে কি প্রিপেয়ার দ্য ক্যান্ডিডেট, কালেক্ট দ্য, না আমি তো স্টেপ আর প্রসেস আবেলে স্টেপ না এটা হচ্ছে স্টেপ। হ্যাঁ ওই শোনেন, কম্পিটিশন পারপাস আইডেন্টিফাই হচ্ছে টুলস মেথড ডেভেলপমেন্ট, হ্যাঁ হচ্ছে আইডেন্টিফাই দি সাবজেক্ট। দেখছেন অ্যাসেসর হয়েছে আরো কত মাস, 6 মাস আগে অ্যাসেসর হয়েছে, এখনো মুখস্থ। তার মানে কি এটা হচ্ছে কি, এরপরে এইটাতে থাকবে অ্যাসেসমেন্ট কাকে বলে? এই একজন ক্যান্ডিডেটকে যাচাই বাছাই করে তার থেকে ইনফরমেশন কালেক্ট করে তাকে কম্পিটেন্ট আর নট ইয়েট কম্পিটেন্ট ঘোষণা করার নাম হচ্ছে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের প্রিন্সিপাল কয়টা? 4টা। হ্যাঁ ভ্যালিডিটি কি? ভ্যালিড না ভ্যালিডিটি? ভ্যালিড। হ্যাঁ ভাই আপনি বলেন প্রিন্সিপাল 1 নাম্বারটার নাম কি? ভ্যালিডিটি নাকি ভ্যালিড? বলেন। গুড, এইখানে কনফিউজ করে দিবে। বলেন তো ভ্যালিডিটি না ভ্যালিড? বলবেন ভ্যালিডিটি, কারণ ভ্যালিড তো হইল গিয়ে কি এভিডেন্সের যে 6টা রুল, সেইটা হইল গিয়ে কি রুলস অফ এভিডেন্স। স্যার ভ্যালিডিটি ভ্যালিড হচ্ছে অ্যাডজেক্টিভ আর এখানে লাগবে নাউন। হ্যাঁ ভ্যালিডিটি। তাহলে ভ্যালিডিটি কি? যখন 4 ডাইমেনশন কভার করে, অল পারফরম্যান্স কভার করে, তখন তাকে কি বলা হয়? ভ্যালিডিটি। 4 ডাইমেনশন কভার করলে, ঠিক আছে। আর হচ্ছে কি ফ্লেক্সিবিলিটি কি? ফেয়ার হচ্ছে কি? Fairness. নারী পুরুষ সবাইকে সমানভাবে মূল্যায়ন করা ফেয়ার। আর ফ্লেক্সিবিলিটি কি? ভাই আপনি বলবেন ফ্লেক্সিবিলিটি কি? আপনার স্টুডেন্ট পারবেন আমি জানি। ফ্লেক্সিবিলিটি হলো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বজায় রেখে ক্যান্ডিডেটকে সবাইকে সমান সুযোগ সুবিধা দিয়ে অ্যাসেসমেন্ট প্রক্রিয়া ডিভাইড করতে হবে। ওনার একটা আনসার প্রথমটা খুব সুন্দর হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড বজায় রেখে। তারপরে একটু বলা উচিত ছিল স্ট্যান্ডার্ড বজায় রেখে সব কভার করে একটু নমনীয় ভাবে। মাস্ট নো নয় যে হ্যাঁ সে
স্ট্যান্ডার্ড কইছে দেখে সবাইয়ের মধ্যে চলে আইছে। সে কি বলছে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড বজায় রেখে, তার মানে ভালো একটা আনসার দিছে না? জি ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড বজায় রেখে সকল কিছু কভার করে মাস্ট বিষয়গুলো কভার করে একটু নমনীয়ভাবে, এই নমনীয় কথাটা আসলেই ফ্লেক্সিবিলিটি চলে এলো, ঠিক আছে? একটু নমনীয়ভাবে অ্যাসেসমেন্ট নেওয়াকে বলা হয় ফ্লেক্সিবিলিটি। রিয়েলেবিলিটি যে বলতে পারবে তোমরা বাদে, আপনারা যে রিয়েলেবিলিটির অ্যান্সার বলতে পারবেন, আমি এখনই কম্পিটেন্ট ঘোষণা করে দেবো, বলেন কি? না, রিয়েলেবিলিটি অর্থ কি? আচ্ছা, ভিন্ন ভিন্ন অ্যাসেসর, ভিন্ন ভিন্ন ক্যান্ডিডেট, ভিন্ন ভিন্ন ইনস্টিটিউট, কিন্তু অ্যাসেসমেন্ট প্রসিডিউর একই। এই পদ্ধতিটিকে বলা হয় রিয়েলেবিলিটি। মনে যেন থাকে, বিশ্বাসযোগ্যতা বলে। এখন ভিন্ন ভিন্ন অ্যাসেসর, ভিন্ন ভিন্ন ক্যান্ডিডেট, কিন্তু অ্যাসেসমেন্ট নেওয়ার পদ্ধতি কি একই। রিটেন, ওরাল, ডেমো একই থাকবো বলা হয়। আচ্ছা, আর হচ্ছে কি এভিডেন্স কাকে বলে? ক্যান্ডিডেটকে যাচাই বাছাই করে তার থেকে যে ইনফরমেশন কালেক্ট করা হয় তাকে বলা হয় এভিডেন্স। এই এভিডেন্সের রোল কয়টা? 6টা। বিসি কার্ড, বিসি কার্ড। হ্যাঁ, বিসি কার্ডের অর্থ বলবো না, ভ্যালিড বলে দিতে দেবো। ওইটা তো আপনারা পারেন, এটা বলবো না। হ্যাঁ, বিসিএস কার্ড। আচ্ছা, শেষ। এরপরে আরেকটা বলেন, শেষ। এবার 5 নম্বর মডিউল আমি হালকার উপরে ঝাপসা দিছি, মেইন যেগুলি আসে পুরো বইটার আপনাকে আধা ঘন্টায় পড়াইতে পারবো না। এবার আসেন 5 নম্বর মডিউল। 5 নম্বর মডিউলের নাম কি? কন্ডাক্ট কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। এই ছোটার আগে মডিউল থাকবে কন্ডাক্ট কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। এই কন্ডাক্ট কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টের মধ্যে কি আছে? অ্যাসেসমেন্টের কি? অ্যাসেসমেন্টের প্রসেস নাকি স্টেপ? আমি প্রসেস আর স্টেপ স্টেপগুলা। তাহলে পারপোজ দ্য অ্যাসেসমেন্ট, পারপোজ দ্য অ্যাসেসমেন্ট। তারপরে হচ্ছে কি? প্রিফার দ্য ক্যান্ডিডেট, কালেক্ট দ্য এভিডেন্স, এভিডেন্স। তারপরে কি? ফিডব্যাক নাকি রিভিউ? হ্যাঁ, রিভিউ দ্য অ্যাসেসমেন্ট প্রসেস। রিভিউ যদিও বইতে কিন্তু শেষে আপনারা রিভিউ আগে নিয়ে আসবেন, রিভিউ আগে করি না আমরা, তাহলে রিভিউটা। তারপরে ফিডব্যাক, ফিডব্যাকের পরে কি? ডিসিশন। ফিডব্যাকের সবাই শেষে ডিসিশন। এখানে কি? হ্যাঁ, সিবিএলএম চেঞ্জ আছে। সিবিএলএমটা মুখস্থ করবেন না, এটা একটু কারেকশন করে নেবেন। আগে রিভিউ, রিভিউর পরে কি করে বলেন তো? মেক ডিসিশন, মেক ডিসিশন। তারপরে প্রোভাইড ফিডব্যাক, তারপরে রেকর্ড রিপোর্ট। ওকে, এটা মনে রাখবেন, স্টেপ কোন স্টেপে কোনটা। তারপরে অ্যাসেসমেন্ট পাথেয়গুলো মনে না পারবে, পাথেয় পারবে না। আচ্ছা, বাদ। এরপর হচ্ছে কি? অ্যাসেসমেন্ট রিভিউ, কি জানি রিভিউ সাইকেল, রিভিউ সাইকেল পারবে? পারবে না। পারবেন না। আচ্ছা, যাক হয়েছে। আচ্ছা, এগুলা গেল। এরপর আসবে এখানে আর কি? একটা অ্যাসেসমেন্ট কখন বন্ধ করে দিবেন? প্রাকৃতিক দুর্যোগ, যখন হচ্ছে রাজনৈতিক চাপ, অথবা হচ্ছে কি বিদ্যুৎ নাই, অথবা হ্যাজার্ড, অথবা এভিডেন্স রেডি, অথবা ক্যান্ডিডেট রেডি। আচ্ছা, অ্যাসেসরের দোষ কি? ওভারলুকিং, ওভারচেটিং, আর হচ্ছে কি? ওভারলুকিং, হর্ন ইফেক্ট, হ্যালো ইফেক্ট। হ্যাঁ, আর হচ্ছে কি? মার্ক দ্য মিডল, ফেইলিং, মার্কিং ডাউন। আচ্ছা, গেল। ওকে, ভেরি গুড। এই মডিউল একটু ভালো করছে। আচ্ছা, অ্যাসেসরের দোষগুলো কি কি পড়ে গেছেন? অ্যাসেসরের দায়িত্ব কি বুঝবেন তো অবশ্যই। আর হচ্ছে কি রিভিউ সাইকেল পারেন, হলিস্টিক অ্যাসেসমেন্ট পারেন, এগুলো বাসায় পড়ে নেবেন। তো মোটামুটি এই হচ্ছে কি 5টা মডিউলের পড়ালেখা। তবে আপনারা যদি এগুলো বেশি বেশি পড়বেন, আপনারা উপরে কি কি আসবে? ফেইলিং দ্য মার্কিং ডাউন, এটা অর্থ কি? ক্রিটিক্যাল আইটেম ছেড়ে দেওয়াকে বলা হয় ক্রিটিক্যাল আইটেম। একজন ক্যান্ডিডেট কি করলো, একজন ক্যান্ডিডেট কি করলো, অ্যাসেসর দেখলই না, ক্রিটিক্যাল আইটেমগুলো ছেড়ে গেল, এইটাকে বলা হয় ক্রিটিক্যাল আইটেম ছেড়ে গেল। ফেইলিং দ্য মার্কিং ডাউন, এটা আসবে ফেইলিং দ্য মার্কিং ডাউন। যাই হোক, মোটামুটি একটা ধারণা আসছে, একটু ধারণা এসে এখান থেকে আইলে 3টা একটু লিখতে পারবেন। কিন্তু আপনাদের আরো করতে হবে, আরো অনেক করতে হবে, অনেক করতে হবে ভাই। আমি প্রথম 4টা মডিউল পড়ছি, 5টা মডিউল পড়েছি, পরে 6টা মডিউল, আর 3টা মডিউল আছে, 7, 8, 9, 10। এখানে মডিউল আপনি রিকেপ করবেন। তারপরে আমি আবার রিকেপ করে দিব, কারণ রেজাল্ট খারাপ হলে আর কিছু হবে না। আমার প্রতিষ্ঠানের একটা কি মডিউল আছে বুঝছেন, আমার প্রতিষ্ঠানে কিন্তু বড় বড় রেজাল্ট ভালো। হ্যাঁ, সবাই বলে আমাদের এনে রেজাল্ট ভালো। তা আপনার পরে এগুলো একটু রিকেপ করেন। হ্যাঁ, তোমরা কথা বলো না। ওকে, আমি আবার যেভাবে করছি আমি এভাবে করবো না, ঠিক আছে? আমরা যেটা একটা যাচ্ছি না,
বিশ্বব্যাপী আমি যাবো অল্প একটু সময় নেব আপনার সাথে কোথায় ছিল সাবমিটিভ ফরমেটিভ অ্যাসেসমেন্ট, হাউসকিপিং হ্যাঁ টাইপস অফ টাইপস অ্যাসেসমেন্ট, অফ হ্যাঁ কয়টা অ্যাসেসমেন্ট কয় ধরনের সাবমিটিভ অ্যান্ড ফরমেটিভ, 2 টাইপস অফ অ্যাসেসমেন্ট। আচ্ছা আমরা কি অত ফর্মালি করতে চাই না আমরা না ভাইয়া সিম্পলি অ্যাসেসমেন্টের গুলো শেষ 5 মডিউল শেষ আপনি হেডপরের থেকে যান 5 মডিউলে দাঁড় আটকে না অ্যাসেসমেন্ট দুবার করে ফর্মেটিভ হচ্ছে কোর্স চলাকালীন তার উন্নতির জন্য যে অ্যাসেসমেন্টটা কোর্স শেষে যেটা সার্টিফিকেট পাওয়া যাবে সামিট এডি লাগবে এডি পারবে এরপরে এভিডেন্স কত 5 6 থেকে 7 এগুলো দেবে এরপরে এভিডেন্স কত সাইড সিএস তো ক্লিয়ার হয়েছে না আচ্ছা। আমি একটু 8 নম্বর সিটি নিয়েছি নালে বিস্কুট খাবে না খাবে খাবে দেখেন আচ্ছা আপনারা সোলার বোঝেন সোলার এটা একটু কয়েকটা করবেন এটা পুনরাবৃত্তি করেন পারবেন বলেন স্ট্যান্ড ফরওয়ার্ড এক্স মানে কি দিয়ে দিচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ বডি এস কি স্ট্যান্ড আর স্ট্যান্ড সিটি স্প্রে এইটা থাকা কি সোলার কি বলছেন বলেন তো। সিটি স্প্রে হয় না এই যে এখানে আছে ম্যাম, সোলার কি বলছেন আচ্ছা এগুলো তো সিটি স্প্রে এস মানে কি স্ট্যান্ড স্ট্যান্ড স্ট্রেটলি হয় স্কয়ার তাই না তারপরে কি কোন মানে ওপেন দ্য বডি পোরশন তারপরে এর মানে লিড টু লিড স্লাইড ফরওয়ার্ড টু দা ক্যান্ডিডেট। তারপরে এই মানে এগুলি আই কন্টাক্ট নেচার আই কন্টাক্ট শুড বি না এটা নরমাল হবে না আমরা একটু ইনফর্মাল ইয়ে করতেছি তো যেন এইভাবেই শুনতে হবে আচ্ছা জোরে বলো হ্যাঁ তারপরে হচ্ছে কি আর মানে কি রিল্যাক্স 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 জিনিসটা কি কিসের জন্য কমফর্ট রিল্যাক্স কিসের জন্য ক্যান্ডিডেটকে কমফোর্ট ফিল করানোর জন্য, ফিডব্যাক কিসের জন্য টু গেট ফিডব্যাক। ঠিক আছে আচ্ছা আমরা তাহলে আমাদের যে এভিডেন্স আমরা শুরু করছি এভিডেন্স 1 নম্বর কি হ্যাজার্ড ইন্সপেকশন বুঝে হ্যাজার্ড যা তারপর হচ্ছে এভিডেন্স 2 কি ছিল আমরা হাউসকিপিং সব করছিলাম তাই না তারপরে এভিডেন্স 3 তে অ্যাসেসমেন্ট টুলস মেথড হ্যাঁ তারপরে এভিডেন্স টাইপ ক্লিয়ার এভিডেন্স টাইপ কয়টা দুইটা কি কি ডাইরেক্ট ইনডাইরেক্ট আচ্ছা ম্যাডাম এটা হচ্ছে ক্লাস সাবজেক্ট কি ডাইরেক্ট ওরা কোশ্চেনটা কি ওরা কোশ্চেন ডাইরেক্ট আচ্ছা লাস্ট প্রশ্ন আসছিল ওরা কোশ্চেনটা কেমন করতে হবে কখন ওরা কোশ্চেন করবে এটা আপনাকে দেওয়া আছে না করে নিন এরপরে আসুন সিএস সম্পর্কে তারপরে কি সিএস তো ক্লিয়ার রেঞ্জ অফ ভ্যারিয়েবল কি বলা সিএস এর রেঞ্জ অফ ভ্যারিয়েবল যে কাজের জন্য যে টুলসটা লাগবে, ওইটাতে বিস্তারিত দেওয়া আছে যে কাজের জন্য যে টুলসটা লাগবে। তারপরে কি রেঞ্জ ভেরিয়েবল কি आंसर দিলেন আপনারা এই রেঞ্জ ভেরিয়েবল কি आंसर দিলেন বলেন করে নিন আর কি না 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 কেন রেঞ্জ ভেরিয়েবল পারবেন না কেন রেঞ্জ ভেরিয়েবল কি এইটা যদি সিএস না বলেন কালকে বলবো বর্ষা থেকে রেঞ্জ ভেরিয়েবল কি বলেন এই পিছে থেকে বলো একজন ওটো বলো কাজ করার জন্য যে ওই কাজটা সম্পূর্ণ করে ওই কম্পিটেন্সি সম্পূর্ণ করার জন্য যা যা লাগে সেগুলো সেটা হচ্ছে ভেরিয়েবল কোন মানের সেটা হচ্ছে রেঞ্জ স্পষ্ট বলো ওদেরকে ভালোভাবে বলো বলেন আপনারা কেউ বলেন চা দিয়ে দেখাও চা দিয়ে দেখাও চা দিয়ে দেখাও চাটা দিয়ে দেখাও আচ্ছা এটা হচ্ছে আমাদের ইউনিট চা বানানো এখন চা বানাইতে চা পাতা লাগবে চিনি লাগবে এটা হচ্ছে ভেরিয়েবল Yes. কিন্তু কোন পরিমাণ লাগবে কয় চামচ চিনি দেব সেটা হচ্ছে না না চিনিটা কি ব্রাউন সুগার না সাদা সুগার এইটা হলো রেঞ্জ দেখেন আমরা যখন একটা কাজ করি ধরেন নাম পিপিআর ঠিক আছে পিপিটা কি শুধু একটা অনেকগুলো না
আপনি যখন বিভিন্ন সেক্টরে কাজ করবেন, তখন বিভিন্ন অকুপেশনের সাথে এইগুলো ভিন্ন থাকে। তার মানে এইটা একটা ভিন্নতা আছে। আর আপনার অকুপেশনের জন্য এই ভিন্নতার সীমাটা কোথায়? কি কি থাকে? আর আপনার মোবাইল ফোন সার্ভিসিংয়ের জন্য কি হেলমেট খুব জরুরি? না স্যার, জরুরি না? না স্যার। তাহলে তার জন্য এইটার দরকার। তাহলে এইটার যে ভিন্নতাগুলো আছে, এটার আপনার যেগুলো এটার মধ্যে, যেমন আপনি একটু উদাহরণ দিলাম না, যে চায়ের ব্যাপারটা, এগুলোকে একটু মনে রাখবেন। আচ্ছা, এখন তার এগুলো এইভাবে পড়ানোর সুযোগ নাই। মূল টপিকগুলো আপনারা পারবেন। তারপরে কি এভিডেন্স 6 কি? এভিডেন্স 6 কি আছে? ম্যাট্রিক্সটা কি বলেন তো? অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স বলেন। এই ম্যাট্রিক্সটা কি উত্তর বলেন? কালকে কিন্তু আপনারা অ্যাসেসমেন্ট দিবেন। কি? এই কি বললো? বলো, উঠতে বলো। কি আছে বলেন? এই যে শুনে নয় দেন পিছন থেকে বলে বলে। অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স হচ্ছে একটা ম্যাপিং টুলস। হ্যাঁ। আমাদের ইউনিটের এলিমেন্ট এবং পারফরম্যান্স ক্রাইটেরিয়াগুলো কোন কোন ম্যাপ করে যাবে তা নির্ধারণ করে। হ্যাঁ। একটা অ্যাসেসমেন্ট মোড প্রক্রিয়া হবে, কি কি হবে? তার একটা পরিকল্পনা পরিকল্পনা হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যান। রোড ম্যাপ, বলেন না কেন? রোড ম্যাপ, নির্বাচনী রোড ম্যাপ। আপনারা একটু নার্ভাস? ব্রেক মারবে? আরে ভাইয়া তাহলে ব্রেক